নমস্কার, আমি আয়ুষী। নমস্কার, আমি তনুকা। তৃণমূলের উত্থান থেকে ক্ষমতার শীর্ষে পৌঁছানো পর্যন্ত একসময় তৃণমূলের প্রথম সারির নেতা এবং আজ বর্তমানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কলকাতা টিভির মুখোমুখি আবারও পার্থ চট্টোপাধ্যায়। প্রথমেই আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাচ্ছি। তৃণমূল ক্ষমতায় আসার আগেই আপনি বিরোধী দলনেতা ছিলেন। তখন শুধুমাত্র 30 জন বিধায়কের স্বাক্ষরে আপনি বিরোধী দলনেতা হয়েছেন এবং এখন তৃণমূলে বর্তমানে 80 জন বিধায়ক থাকা সত্ত্বেও সেখানে সই জাল করার একটা অভিযোগ উঠছে। কি বলবেন আপনি? প্রথমত বলি যে আমি 30 জন নিয়ে শুরু করিনি, আমি 29 জন নিয়ে শুরু করেছিলাম। আমি বিরোধী দলনেতার স্বীকৃতি 9 মাস পরে পেয়েছিলাম, যখন সৌগত রায় বনগাঁ থেকে পুরো নির্বাচনে ভুবন শেঠের মৃত্যুর পরে ওখানে আবার নির্বাচন হয়। সেই নির্বাচনে সৌগত রায় জিতে 30ই খুব সম্ভবত 2006-এর নভেম্বর মাসে বা তারও পরে আমাকে বিরোধী দলের স্বীকৃতি দেয়। কিন্তু প্রধান দল হিসেবে তৃণমূল কংগ্রেসকে স্বীকৃতি কিন্তু অধ্যক্ষ হাশিম আব্দুল হালিম দিয়েছিল এবং ঘর পাওয়াটা বিষয়বস্তু ছিল না। কিন্তু বিরোধী দলের নেতা বারবার তাদের বলেছি, বারবার যুক্তি দিয়ে বলেছি, 30% অফ দি সিট 294, তা আমাদের 29 ছিল। তর্কের খাতির ওনার সঙ্গে আমি অনেক বিতর্ক করেছি যে 29.4 মানে তো যদি 29.6 হতো তাহলে আপনি বলতে পারতেন, কিন্তু 29.4 আপনি কেন দেবেন না, আপনি তো কাশীনাথ মৈত্রকে দিয়েছিল। উনি বললেন, দেখো আমি নিয়ম যা সেই নিয়মের মধ্যে বাইরে কিছু করতে পারবো না, কিন্তু এটা ঠিক যে তুমি প্রধান বিরোধী দল, কিন্তু বিরোধী দলের নেতা আমি তখনই দিতে পারবো যখন নিয়ম মতন হবে। কিন্তু ঘর নিয়ে আমাকে কোনো দিনই হাশিম আব্দুল হালিম বিরোধী দলের ঘরেই আমাকে বসতে দিয়েছিলেন। সুতরাং এটা একটা না, আমি মানে অবাক হয়ে যাচ্ছি যে আমার দলের লোকরা সই করেছে, সেটা জাল হবে কেন। আর আমি আরেকটা জিনিসও খুব অবাক হয়েছি আজকে বলতেই হবে আমাকে। এ তো বিধানসভার যে কার্যপ্রণালী, যে বিধানসভার যে গরিমা এবং ঐতিহ্য, সেটাও কিন্তু বর্তমান শাসক বা বিধানসভার যিনি অধ্যক্ষ তিনি বোধহয় ঠিক কাজ করেননি পুলিশকে দিয়ে করানো। সই জাল হতে পারে। আমার জীবনের অনেক ঘটনা আছে। আমি বিরোধী দলনেতায় আমাকে ডেকে বলছে, দেখো পার্থ, তোমাদের মেডিকেল বিল এই বিধায়ক এই দিয়েছে, এটা কি গরিবের দল? আমার বলতেন, ডেকে বলতেন হাশিম আব্দুল হালিম। তা বললো, স্যার আপনি যেটা ভালো বুঝুন করবেন, এটা কি আমি কি আপনাকে বাধা দেবো? যদি বিধানসভার নিয়মের মধ্যে না থাকে আপনি করবেন না। আমি ছেড়ে দিলাম, আমি তোমায় জানিয়ে রাখলাম যাতে পরবর্তীকালে কেউ এই রীতিনীতি না ভাঙে। তো এখানে তো যদি জালও হয়ে থাকে, নাও জাল, আমি এর মধ্যে যাব না। আমি যাব এটাতেই যে অধ্যক্ষ তার যে অধিকার আছে বিধানসভায়, তিনিই যে সব, এখানে মুখ্যমন্ত্রীও সব না বা অন্যরাও সব না, তিনিই সব। তিনি বিধানসভার যে আইন, বিধানসভার যে রুলস, তাই দেখে বিচার করুন। আমার তো অবাক লাগে যে আমি যদি সই জাল হয়ে থাকে, ধরুন আপনার সই জাল হয়েছে, যে নাম বলছি না আমি, যাতে তাদেরকে ডাকতো, ডেকে বলতে এটা কি আপনার সঙ্গে কেন এটা করেছেন, যদি না করে থাকেন তাহলে বলুন। ভেরিফিকেশন শুড বি ডান বাই দ্য অনারেবল স্পিকার। এটা তো অদ্ভুত হয়ে যাচ্ছে এই সমস্ত ঘটনা দেখে।
যে পুলিশকে দিয়ে সিআইডিকে দিয়ে বাড়ি পাঠিয়ে তুমি করেছো কি করো না, এই যে একটা বিধানসভার গরিমাকে নষ্ট হয়ে যাচ্ছে, এ কোনোদিন হয়নি। বিধানচন্দ্র রায় আশ্রয় দিয়েছিলেন জ্যোতি বসুকে যে তুমি এখানে থাকলে তোমার গ্রেপ্তার হবে না। তো বিধানসভার অধ্যক্ষ নিজেই হয়তো জানেন না তার, তিনি নতুন কিন্তু তিনি তো শিক্ষিত মানুষ, পরিষদীয় নিয়ে রীতিনীতিতে হয়তো বলছে যারা আছেন পরিষদীয় সেক্রেটারি ফেক্রেটারি যারা আছেন তা দে শুড গাইড। এটা আমি কোনোদিনই শুনিনি প্রধান সচিব যিনি বিধানসভায় তিনি বলছেন পুলিশকে যাও গিয়ে তুমি দেখেছো। কেন? অধ্যক্ষই তো ডেকে তার বিধানসভার বিধায়ককে বলবে, তিনি তো দেখে সব বলার অধিকারী। তারপরে কি করে যাচ্ছে এটা? এটা একটা গিমিক হচ্ছে না? আচ্ছা, এই যে এরকম সইজাল, এটা তো একটি নজিরবিহীন ঘটনা। সেখানে তৃণমূলের প্রধান বিরোধী দল হওয়া কি কোথাও আটকাবে, বা এরপরে প্রধান বিরোধী দল কে হতে পারে? মানে তৃণমূল যদি না হতে পারে এই ঘটনাটার জন্য, কোনোদিন আমি না একটা বলছি, তৃণমূলের তো 80 জন আছে, তো তৃণমূলকে 30-এর নিচে নামানো কি সম্ভব? গণতন্ত্রের পক্ষে কি এটা সুস্থ? এটা কি সুস্থ আবহাওয়া? এটা কি সংবিধান সম্মত? এটা কি জনমতের বিরুদ্ধে যাওয়া নয়? সেটাও তো দেখতে হবে। আর লোক কোথায়? আপনি ভাবছেন যে আপনি মহারাষ্ট্রের মতন করে দেবেন, যে এখানে ভেঙে নিয়ে আরেকটা দল করে আরেকজনকে চাপিয়ে দেবে। শুরুটা এইরকমভাবে করবে কেন? আমি তো বারবার বলি বৈভব সূর্যবংশীর মতন যদি খেলা খেলতে চায়, অনেক টাইম আছে। লোকে তো অনেক কিছু এক্সপেক্ট করে যা হয়তো আমাদের দলের নেতৃত্বে বা প্রাক্তন শাসক গোষ্ঠীর কাজকে তারা অসন্তুষ্ট বলে মনে করেছে। তো তারা সন্তুষ্টিকরণের জন্য যদি তাকে দেয়, যে ভরসা ভয় আউট ভরসা ইন বলে যারা বললো, তারা ভরসা দেবে তো। তারা কি প্রতিহিংসা আর প্রতিবাদের রাস্তা নেবে নাকি? আমি তো বুঝতে পারছি না এটা কি ধরনের ইয়ে। আর আমি খুবই আঘাত পেয়েছি যে বিধানসভায়, দেখুন আমি পরিষদীয় দলের অনেক দিন ছিলাম, প্রথম রাইট ফ্রম দি বিগিনিং 2022 পর্যন্ত আমি তো পরিষদীয় দলে এক নাগারে মন্ত্রী ছিলাম, এবং তার আগে আমি বিরোধী দলনেতা ছিলাম। আমি কাজ শিখেছি না, স্টাফদের কাছ থেকে কাজ শিখেছি। হাসিম আবদুল্লের হালিম সাহেব আমাকে ধরে শিখেছি, দিলীপ ব্যানার্জি বলে একজন ছিলেন, তার থেকে শিখেছি, পঙ্কজদার থেকে শিখেছি। তো আমি না রিয়েলি আমি সারপ্রাইজড যে কী করে পুলিশ গিয়ে বিধায়কের বাড়িতে তার সই ঠিক আছে কি না আছে সেটা দেখবে। আনবিকামিং অফ এ system of procedures of against the procedures of legislative rules. দ্বিতীয় প্রশ্নে আসবো, যেটা আমার সহকর্মী আগেই বলল, যে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কি বলছেন পার্থ চট্টোপাধ্যায়? আগের দিনের ঘটনা, যুবরাজের পতন বলা যেতে পারে, অস্ত্রহীন শস্ত্রহীন সেনাপতি, সোনারপুরে আক্রান্ত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলবেন, এটা কি পরিকল্পিত, নাকি জনরোষ, নাকি একটা ভিকটিম কার্ড খেলার জন্য একটা সাজানো নাটক? কি মনে হয়? প্রথম কথা বলবো, এটা গণতন্ত্রের পক্ষে কালো দিন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেক কাজেরই সমর্থক নই। দলের বিষয় আলোচনা করলে দেখা যাবে হয়তো যে সমস্ত সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সিদ্ধান্ত কি প্রেক্ষাপটে সমর্থন করেছে তা তো আমার জানা নেই। আমি তো প্রথম দিন আপনারা যখন এসেছিলেন তখনও বলেছিলাম, কিন্তু যেভাবে একজন সাংসদকে আমি হেনস্থায় ধরব, আমি ওই তর্কাতর্কির মধ্যে যাচ্ছি না। ডিম ছুঁড়েছে, পাথর ছুঁড়েছে, তো আমার গাড়িতেও তো গুলি ছুঁড়েছে। আপনারা কলকাতা টিভিতে তো তা দেখিয়েওছিল। আমি নন্দীগ্রামে গুলি খেয়েছি, আমি সিঙ্গুরে মাঝপথে আমার গাড়ি ভেঙে দিয়েছে। মমতা ব্যানার্জি নন্দীগ্রামে ঢোকার সময় রেওয়াপাড়াতে আমার গাড়িতে বসে
প্রায় 4 ঘন্টা বসেছিলেন, অকথ্য গালাগাল শুনেছেন। সেদিনেরটাও সংবিধান সম্মত হয়নি। আর গতকাল যেটা ঘটেছে সেটা আরও আমি ব্যথিত হয়েছি। তার কারণ, একটা কারণ, আমি একেবারে গণতন্ত্রকে বিশ্বাসী লোক, আমি সংবিধান সম্মত কাজে বিশ্বাসী লোক। আমি এক কথায় বলবো, এটা গণতন্ত্রকে ধ্বংস করবার প্রথম ধাপ। আমরা এসছিলাম ভয় আউট, ভরসা ইন। সাংসদকেই ভরসা দিতে পারছেন না, আপনি সাধারণ মানুষকে দেবেন কি করে? আর একটা কায়দা হয়েছে যে মহিলাদেরকে জড়ো করো, জড়ো করে ডিম মারো, হেনস্থা করো। কিন্তু একজন সাংসদ, এবং শুধু সে সাংসদ নয়, সে তৃণমূল কংগ্রেসের, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষে লোকসভায় দলের নেতা, তাকে হেনস্থা করছে। মমতা ব্যানার্জিকে হেনস্থা করে বামপন্থীরা বুঝেছে যে শেষ পর্যন্ত কি হয়। আমি এক কথায় এর নিন্দা করি, প্রতিবাদ করি। আর আমার চোখের সামনে গড়ে ওঠা, আমি তো ওদের পরিবারেরই একজন নিজেকে মনে করি। আমি খুবই কষ্ট পেয়েছি এই যেভাবে ছেলেটাকে হেনস্থা করেছে, এবং তার নিরাপত্তা নেই। তিনি যখন চলতেন, সে নিরাপত্তা আমার কাছে সমালোচিত হয়েছে, আমি সমালোচনা করেছি তার। কিন্তু আজকে আমি এটা বলবো সমালোচনার ঊর্ধ্বে। আরও একটা বিষয়, সেটা আপনি যেটা বললেন ভরসা ইন, ভয় আউট, আপনি একটা দিকে বিজেপিকে ইঙ্গিত করলেন, কিন্তু সোনারপুরের ঘটনা তো কোথাও গিয়ে মনে হলো যে মানুষের ক্ষোভ একেবারে উগরে সামনে এসছে। আমি মানুষের জনরস জানি, এসব না এই গল্প করা কথাগুলো আমায় বলে লাভ হবে না। আমার বাড়ি এখান থেকে সোনারপুর যে জায়গা, সেই জায়গাটা খুব বেশি। তাহলে আপনি বলছেন এটা বিজেপির? আমি তা বলছি না, আমি কি তদন্তকারী দল? আমি বলছি আমি জনরোষ কাকে বলে দেখেছি। নন্দীগ্রামের হয়েছিল জনরোষ, সেখানে সব দলই ছিল, শুধু তৃণমূল ছিল বলে ভুল হবে, সব দলই ছিল। আবার একটা মানুষ, মানে একটা গ্রুপ অফ পিপল বলছে যে এটা একেবারে সাজানো নাটক, মানে ভিকটিম কার্ড খেলার জন্য একেবারে দাদার চাল। আমি বললাম, কি মনে হয় সেটা? আমার মনে হচ্ছে দাদার চাল বা দিদির চাল, আমি এটা জানি না। কিন্তু তো অ্যাডভান্টেজ বলে না, এটা অ্যাডভান্টেজ তৃণমূল হয়েছে, এটা তো বলতে হবে। যদি যে পক্ষ এটাকে বুঝেছে যে এটা কাল্পনিক, প্ল্যান্ড, তা সত্ত্বেও যখন এই ঘটনাটা ঘটেছে, তখন তো এটা মেনে নিতে হবে যে অ্যাডভান্টেজ তৃণমূল। অবাক লাগে, গলি দিয়ে বাইক থেকে হঠাৎ নেমে পড়ে সাজানোই তো। না, গলি থেকে তো আর যেখানে সাইকেল যাওয়ার কথা সেখানে তো আর 4 চাকা যাওয়ার কথা নয়। আমি তো বলবো সাহসিকতার সঙ্গে গেছে, অনেকদিন পর গেছে। সবাই বলছিল ঘরে বসে আছে, আর বেরোচ্ছে না, হয়তো সে যখন আমাকে বেরোতেই হবে আমি একটা বেরোবো, এবং সে গেছে একটা তৃণমূল কংগ্রেসে বাড়িতে, যার সদস্য হারিয়েছে, সঞ্জীব না কি নাম। তো আমিও তো গেছিলাম বামপন্থীদের আমলে। বামপন্থীরা তো, আমি আপনার দ্ব্যর্থ কণ্ঠে বলি, আমার যাওয়া তো বন্ধ করিনি। তাহলে কিসের ভরসা মানুষের কাছে থাকবে? কাল্পনিক চিত্রনাট্য হলেও ঘটনা, আর না হলেও সেটা ঘটনা। সুতরাং এই আক্রমণ গণতন্ত্রের উপর আক্রমণ। আমি যদি দোষী হই, আমার যদি কোনো বিষয়ে, আইনগত বিষয়ে আমি যদি অভিযুক্ত হই, তার পথ হচ্ছে আইন এবং আদালত। তার পথ আইন তুলে নেওয়া, হাতে আইন তুলে নেওয়া। আমি কোনো মতেই এটাকে সমর্থন করতে পারি না, যদিও আমি অনেক বিষয়ই তার দলের, তার সিদ্ধান্তকে আমি সমর্থন করতে পারিনি, আজও পারবো না। কিন্তু তাই বলে এই নয় যে আমার কণ্ঠ চুপ করে থাকবে, প্রতিবাদ করবে না। আমি যত হামলা করো আমি সামলে নেব। আমি এই গানটা শুধু গাইতাম যখন, যারা গাইতো
আমি তাদের সঙ্গে গলা মেলাতাম। আমি আজও বলছি যে যত হামলা হোক অ্যাডভান্টেজ তৃণমূলই হবে, আর কিছুই না। ওই রকমভাবে সাংসদকে জামা ছিঁড়ে দেওয়া, আমি মাঠটা তো ভুল, হেনস্থা করা, পুলিশি নিরাপত্তা নেই, তার মানে কি এটা কি রাষ্ট্রপতি শাসনের মতন হচ্ছে যে সিআরপি গিয়ে তুলে আনছে, তার মানে পুলিশ নেই, প্রশাসন নেই? আমি তো শুভেন্দুর প্রতি আমার অনেক এক্সপেকটেশন আছে যে সে আমাদের সঙ্গে ছিল, আমি তাদেরকে চিনি, তার কতটা ক্ষমতা আছে তাও আমি জানি। আমি চেষ্টা করব যে ওর মমতা ব্যানার্জি বিরোধী দলনেতা হিসেবে সাকসেসফুল ছিল, মমতা ব্যানার্জি শাসক হিসেবেও সাকসেসফুল ছিল, অন্য কারণগুলোর জন্যে তার এই দুর্বলতার জন্য হয়তো কোনো কোনো ক্ষেত্রে তার অসুবিধা হয়েছিল, কিন্তু শুভেন্দুকে ভালো শাসক হতে হবে। গরুর কাছে শুয়ে পড়লাম বকরি ঈদের দিনে, এটা বোধহয় আমার কাছে, এটা আপনি বললেন না যে এটা কি যে সাজানো ঘটনা, তাহলে কি আপনার নিজের মনে হচ্ছে না যে এই ধরনের আচরণটা একটু অতিরিক্ত সাজানো হচ্ছে, অতিরিক্ত বিভাজনকে প্রশ্রয় দিচ্ছে? এটা কি মনে হয় না? আমার তো মনে হয়। আমি তো শুভেন্দুকে খুব কম দিনই বোধহয়, আমার যত খুবই পরিচিত ছেলে সুশীলদা, আমার, আমি আগেও বলেছি আজও বলছি, প্রণম্য নেতা আমার কাছে। ধুতি পরে এরম বকরি ঈদের দিনে ঠিক ওই দিনই যেতে হবে ইয়েতে ইসকনের মন্দিরে, ওই দিনই যেতে হবে। মানে এই যে ঘটনা, আপনি সে ঘটনাটাকে বলছেন না কল্পিত ঘটনা, চিত্রনাট্যে তৈরি ঘটনা, এই ঘটনাটাকে বলছেন তৈরি, কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে অ্যাডভান্টেজ হয়নি। কিন্তু কালকের ঘটনা অভিষেকের উপর যেভাবে হেনস্থা করছে, সাংসদ হিসাবে, একটি দলের নেতা হিসেবে লোকসভায়, আমি তীব্র ভাষায় নিন্দা করি, এবং আমি আশা করব, আমি শ্রমিক এবং শুভেন্দু দুজনের কাছেই আশা করব যে মানুষকে ভরসা দিতে হবে, শুধু কাগজে কলমে নয়, আন্তরিকতা দিয়ে। আর যেভাবে আমি আগের লোকরা করেছিল তাই আমি করছি, এই ধারণা নিয়ে যদি আমি কিছু করি, তা বেশি দিন কিন্তু বাজারে চলবে না। আচ্ছা, আপনি যখন জোকা হাসপাতালে মেডিকেলের এক্সামিনেশনের জন্য গেছিলেন, তখন আপনাকে ঘিরেও কিন্তু এরকম চোর চোর স্লোগান দেওয়া হচ্ছিল, ইভেন জুতোও ছোড়া হয়েছিল আপনাকে লক্ষ্য করে। তো সেই একই ঘটনা এখন অভিষেকের সাথে হয়েছে, মানে কেমন লাগছে এই ঘটনাটা? মানে আপনার সাথে আমার না, আপনারা হটস্টপ ম্যানেজমেন্টের লোক ছিলাম তো, হটস্টপ রুল পড়েছি। যদি দেখেন যে স্টোভটা জ্বলন্ত থাকে, টাচ করলেই তাতে পুড়ে যায়, আর দেওয়ার ইচ্ছা হয় না। তো আমার সময় কি ঘটেছিল তাই তোমার সময়ও সেটা ঘটবে, এটা 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 কোথাও মোটেই সমর্থনযোগ্য না। আমার গাড়ি ভেঙেছিল, অনেকের গাড়ি তো ভাঙিনি। সিপিএমের আমলে তো আমার গাড়ি ভেঙেছে, আমিও তো বিরোধী দলনেতা ছিলাম। সবাই বলছে যে কুচবিহারে শুভেন্দুর গাড়িতে পুড়িয়ে মারার চক্রান্ত হচ্ছে, ওটা চক্রান্ত হয়েছে, কিন্তু পুড়ে তো মরেনি, আমার তো গাড়ি ভেঙেছে। শুভেন্দু তো খুব ভালো মতন জানে নন্দীগ্রাম আমার গাড়িতে গুলি লেগেছে। ওরা তো ওই সময় তো ওদের কন্ট্রিবিউশন সাংঘাতিক, অধিকারী পরিবারে সুফিয়ান তাহের, এদেরও সাংঘাতিক, আরও অনেকে আছে, অনেক দলের প্রতিনিধি আছে। এটা কি কখনো প্রতিবাদের ভাষা হয়? আর আপনি যেটা বললেন যে আমার গাড়িতে ছুঁড়েছে, আমার গাড়িতে ছুঁড়েছে বলে দেখিনি, আমি তো গাড়িটায় বসেছিলাম, জুতো দেখিয়েছে, এটা ঠিকই। আর আপনি যে বললেন চোর চোর, তখন বোধহয় চোর চোর আরম্ভ হয়নি। হ্যাঁ, আপনার কল্পিত প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, তখন কিন্তু চোর চোর বলে কেউ,
আরম্ভটা হয়েছে এই নতুন সরকার আসার পরে একটা নতুন স্লোগান এসছে, যাকেই দেখো তো চোর করো, যে বেরোবেই চোর করো। এটা বেশি দিন এই স্লোগান বদল করতে হবে। যা যে অভিযুক্ত সে তো আদালতে প্রমাণিত হবে, তার আগে মানুষের মধ্যে এটাকে ঢুকিয়ে দেওয়াটা আমি বলবো প্রথাগত সংবিধানসম্মত হচ্ছে না। আচ্ছা, অভিষেকের এই ঘটনাটার যে হলো, তারপরে অনেকে মানে ব্যঙ্গ করে বলছে যে কর্পোরেট নেতা থেকে এবার নাকি অভিষেক জননেতার পথে। আপনি এটা কিভাবে দেখছেন? কেউ যদি হতে চায় তাহলে আপত্তি কি হচ্ছে, তাদের ক্ষতিটা কি হচ্ছে? আমি যদি কোট প্যান্ট ছেড়ে দিয়ে এসে যদি পাজামা পাঞ্জাবি পরে জনতার মধ্যে মেশার চেষ্টা করেছি, মিশেছি, কেউ যদি মনে করে যে আমি যে লাইন অফ থটে রাজনীতি করতে এসেছিলাম তার গ্রহণযোগ্যতা নেই বলেই সে অন্য পলিসি, তার তৃণমূলের মূল স্রোতের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মূর্তি, যে ছবি সামনে, এবার সে যদি ফলো করতে চায়, ভুলটা কি? মানুষ তো ভুল সংশোধন করে। তো যদি আমি মনে করছি এটা কারেক্টিভ মেজার্স নিয়েছে, হি হ্যাজ আন্ডারস্টুড। আমি ভালো হতো যদি ও দিদির কাছে গিয়ে, পিসির কাছে গিয়ে বলতো যে আমি পারিনি, আমি পেশাদারি লোকদের নিয়ে চলেছিলাম, আমি দেখেছি তুমি এদের থেকেও অনেক বেশি রাজনৈতিক বিজ্ঞতার পরিচয় দিয়েছ। এরা পেশাদারি হতে পারে, কোনো সংস্থা পেশাদারি হতে পারে, আইপ্যাক না ছাইপ্যাক, কিন্তু দিদি যদি তার নিজের যে ক্ষমতা এবং বল তার উপরে নির্ভর করে, সেটা অনেক বিজ্ঞের কাজ, সেটা আজকে বুঝেছে। জানি বিচারাধীন বিষয়ে আপনি এর আগেরবারও মুখ খোলেননি, তাও আরো একবার জিজ্ঞেস করছি, যে টাকা উদ্ধার হয়েছিল সেটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাকা? আমি আপনাকে বলছি এ বিষয়ে আমি কোনো, আপনাদের এই সাবজেক্টে আমি ঢুকবো না। তার কারণ হচ্ছে এটা ঢোকাটা বোধহয় আমার একজন বিচারাধীন বিষয়ে কথা বলাটা বিচারালয়ের বাইরে, সেটা টিভির সামনে বসে আমি একটা আরো নতুন করে বিবাদে জড়িয়ে পড়বো, এটা সেটা কি জুডিশিয়াল ভয়ের কারণে নাকি অন্য কোনো ভয়ের কারণে? আমার তো বলছি এটা আইন আদালতের ব্যাপারে, বিচার্য বিষয়ে কথা বলবো না। কিন্তু মানুষ তো জানতে চাইছে, মানুষ জানবে, আগেরবারও মানুষ তো কোর্টে গিয়ে জানবে, আপনাদের কাছে জানতে চাইবে কেন? এটা কি কথা? মানুষ তো জানতে চেয়েছে, আর মানুষ তো দেখেছে, সব কিছু দেখেছে কীভাবে কী হচ্ছে। মানুষ ইতিমধ্যেও বুঝতে পেরেছে কি ঘটনাটা কী। হ্যাঁ, মানুষ তো তার রায়টাই আমার অঞ্চলে দিয়েছে, সে তো আমি নিজেও জানি। কিন্তু আমি এটা বিচার্য বিষয় বলে আমি যা বলবার আমাকে তো বলতে হবে কোনো না কোনো সময়। আপনারা অধৈর্য হলে আপনাদের চলবে কি করে? রাত দিন 7 দিন চলবে কি করে? আপনাদের রাত দিন 7 দিন চলতে গেলে তো একটু ধৈর্য এবং সহ্য দুটোই করতে হবে। তাহলে কি আমরা জানতে পারবো আসল টাকাটা কার ছিল? সেই গল্পটা কি কোনোদিন জানতে পারবে? আপনারা টাকা নিয়ে ভাবছেন কেন? তো এ তো মহা মুশকিলের ব্যাপার। টাকাহীন কি দল হতে পারে নাকি? যারা শাসক করুন তারা ভরসাহীন আর ভয় আউট ভরসাহীনে কত অর্থ ব্যয় করেছে আপনাদের কোনো আইডিয়া আছে? তো টাকা কি, তার কালার কি? উদ্ধবকে জিজ্ঞাসা করেছিল যখন উনি ফিরে এলেন সিঙ্গাপুর থেকে ঘুরে এসে, কোট প্যান্ট পরে প্রথম পড়েছিলেন, তো উনি বলেছেন টাকার কোনো রং হয় না। কার কথা বলছেন আপনি? বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বলছি। আর আমি বলছি যে বিচারালয়ে গিয়ে ঠিক সময়ে জানতে পারবেন যে উৎস কোথায়, কী আছে, কী বৃত্তান্ত। আমি তো এর মধ্যে মুখ খুলতে পারবো না। আর আজকে তো আরও পারবো না এই কারণে, পরপর যে ঘটনাগুলো ঘটছে, নির্বাচিত প্রতিনিধির উপরে আক্রমণ,
আমাকে পুরনো দিনের অনেক ইতিহাস সামনে আসছে যে কী করে পতন হয়েছিল তাড়াতাড়ি। জনতা গভর্নমেন্ট বেশি দিন টিকতে পারেনি ইন্দিরা গান্ধীর হাত থেকে ক্ষমতা নিয়ে। তখন হয়তো তোমাদের জন্মই হয়নি, হয়তো কোনো হয়নি। তো তাই বলছি যে তাড়াহুড়ো করবার তো কিছু নেই। স্থায়িত্ব আনতে গেলে তো জঙ্গল রাজের পরিবর্তে আমরা প্রতিষ্ঠিত করব শান্তিরাজ। তো শান্তিরাজ যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে তো দেখতেই হবে কাল্পনিকই হোক আর সত্যি ঘটনা, জনরসই হোক বা জনরস ছাড়াই হোক। এটা নিন্দনীয় ঘটনা, এটা সরকারকে বলতে হবে এবং এটা বলতে হবে যে আইন শৃঙ্খলার প্রথম পরীক্ষায় বোধহয় ফার্স্ট বলেই বোল্ড হয়ে গেল। আচ্ছা, আমি একটা প্রশ্নে আসি যে যখন ইডি আপনার এখানে আসে আবার এই তখন কথাটা এই সব কথাগুলো বাচ্চাদের মতন হচ্ছে, কিন্তু বাচ্চাদের মতন কথা বলছে, ডোন্ট টক অ্যাবাউট দ্যাট, তখন টক অ্যাবাউট পলিটিক্যাল ইস্যুস। আচ্ছা, এটা বলুন যে ইডিকে টিপটা কে দিল, কি মনে হয়? আমি তো দলের আপনাকে ভেতর থেকে? বলছি যে দিস ইজ নট এ প্লেস টু আনসার দিস। অভিষেকের উপরে আক্রমণ হয়েছে রাজনৈতিকভাবে, সেটা হয়েছে। সুতরাং আমি আবার বলছি, আমি তো তাকে হাতে করে বলেছি, তৈরি করেছি, কেউ স্বীকার না করলেও আমার মন তো দুর্বল সন্তানের প্রতি। সেই দুর্বলতা থেকে বলছি এরকম কাজ গণতন্ত্রের প্রতি অবমাননা, কলঙ্ক। আপনি আগেবার একটা কথা বলেছিলেন, অন্ধ স্নেহ। সেই কথাটা মানে খুব মানুষে বুঝেও ছিল। সেই অন্ধ স্নেহের জন্যই কি আপনিও কোথাও গিয়ে চুপ করে থাকছেন? আমার অন্ধ স্নেহ তো নেই, বা স্নেহর জন্য? না, স্নেহের জন্য নেই তো। আমি তো অ্যাটাক অন ডেমোক্রেসি বলছি। আমি তো অভিষেকের উপরে আক্রমণটাকে স্নেহ বলছি না তো, আমি অ্যাটাক অফ ডেমোক্রেসি বলছি, যে গণতন্ত্রের উপরে আঘাত। সে অভিষেকও হতে পারে, সে তুমিও হতে পারো, সে আমিও হতে পারি। আর যদি কোনো ওই শফিকুল নাকি যে যিনি দমকল থেকে সিপিএমে জিতেছেন তার উপরে যদি মোস্তাফিজুর রহমান, তো তার উপরে যদি কোনো আঘাত, আমার নিশ্চয়ই বলতে হবে। এমনকি আমাদের যুবনেতা সিপিএম এবং বামপন্থীদের যারা রয়েছে, দুর্দান্ত দুর্দান্ত সব মেয়েরা ছেলেরা আছে, তাদের উপরেও যদি কোনোদিন আক্রমণ, আমার মুখ খুলতে হবে। কেন খুলব না? আমি তো রাজনীতিতে যখন নেমেছি তখন গণতন্ত্রকে মেনেই তো নেমেছি। আমি তো বলিনি এই সংসদ শুয়ারের খোয়ার। এ তো যারা বলেছে তারা অংশগ্রহণ করেনি, আবার তারা এখন অনেকে অংশগ্রহণ করছে। যেটা নিন্দনীয় সেটা বলবো নিন্দনীয়। যদি তার নীতিও না মানি, তার উপরে আক্রমণ করা, আজকে যদি সিপিএমের উপরে সুজনের উপরে কেউ আক্রমণ করে, আমি বলবো যে কাজটা ভালো হয়েছে, ও তো আমার দলের কেউ না। এটা কোনোদিন মানিওনি। আমার ব্যক্তিগত জীবনেও আমি সখ্যতার রাজনীতি করেছি, কেউ বলতে পারবে না যে কারোর সঙ্গে আমার যোগাযোগ ছিল না। আমার যোগাযোগ তো আছে, কিন্তু আমি দল করেছি তৃণমূল কংগ্রেস, আমি দল করেছি মমতা ব্যানার্জির। কিন্তু আজকে যদি ও ভুল করে থাকে, অন্ধ স্নেহটা কিন্তু আমি অন্য কথাই বলেছি, যে অন্ধ স্নেহর জন্যে ওভারলুকড হয়েছে। মানুষের দেওয়ালে লিখন তিনি বুঝতে পারেননি। আজকে যদি সেই ছেলেটা বা সেই নেতা যদি বুঝতে পারে যে এই কারণে দলের হয়েছে, আমার হয়তো আর লিডিং ফ্রম দি ফ্রন্ট হওয়া উচিত, তাই যদি সে করতে চায়, তাহলে তো বলবো কালেক্টিভ পথে নামার চেষ্টা করছে। তা এটা কাল্পনিক হবে না এটা জনরস হবে? আমি জনরস দেখেছি। জনরস ওই 100 দিনের কাজ আর পঞ্চায়েতের অস্থায়ী কর্মী, এই সমস্ত মহিলারাই রয়েছে, কোনো ছেলে দেখতে পাচ্ছি না। যদি 90 জন মহিলা থাকে, 10টা ছেলে। তো আমি এগুলো তো বুঝি, এগুলো তো বুঝি না তা না।
এগুলো সাজিয়ে করলে বোঝা যায়, সাজিয়ে করলে নিজের লোককে দিয়ে সাজাতে হবে, অন্য লোককে দিয়ে সাজানো যাবে না, এটা বোঝা উচিত যারা বলছে। কিন্তু সাজানোই হোক আর হোক, অ্যাডভান্টেজ তৃণমূল, তো অ্যাডভান্টেজ তৃণমূল, এটা বলার আর কি অপেক্ষা রাখে? শোভন চ্যাটার্জি আপনার দীর্ঘদিনের সহকর্মী ছিলেন, হ্যাঁ। বেহালা, পশ্চিম, মানে বলা যেতে পারে আপনারা দুজনের পাশাপাশি বিধায়ক। না কালকে না, আমার নিজের কনস্টিটিউয়েন্সির ওর কাউন্সিলর ছিল, কাউন্সিলর ছিলেন। সেখান থেকেও মেয়র। তো সেখানে বলা যেতে পারে পাশাপাশি বিধায়ক, বহুদিনের সহকর্মী ছিলেন। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুইল চেয়ার ঠেলেছেন, কি বলতে চান? ঠিক কাজ করেছে, 100 বার ঠিক করেছে। আমার যদি পা ঠিক থাকতো তাহলে আমি রাস্তায় নেমে প্রতিবাদ করতাম। আমার প্রতিবাদের ইস্যু ভিন্ন, কিন্তু একজন নির্বাচিত প্রতিনিধির নিরাপত্তা দেওয়ার কথা হচ্ছে সরকারের, সেই নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে। প্রতিবাদ করে তার কাছে যাব না, কি হয়েছে, তাকে হুইল চেয়ার ঠেলেছে। আমি তো যখন বিরোধী দলনেতা ছিলাম তখন চোখের ইয়ে হয়েছিল, তো ফার্স্ট আমিই পৌঁছেছিলাম হাসপাতালে দেখতে গিয়ে। আমি সেদিনই বুঝেছিলাম যে এখান থেকে চিকিৎসা অন্য জায়গায় করলে বোধহয় ভালো হতো, কিন্তু নেত্রীর ইচ্ছাই শেষে আমি তো তার উপরে কথা বলতে পারি না, আর নিশ্চয়ই তার পারিবারিক সিদ্ধান্ত। কিন্তু সেদিনের তো এটা তো কাল্পনিক না, সেদিন তো ঘটনা ঘটেছিল। জিভ উল্টো চোখগুলো একবারে, আমি জানি না ওর এখন কীরকম দেখতে, তো আমি তো অনেক দিন জানি না চোখে ঠিক মতন দেখতে পাই কিনা, তার অনেকবার চেষ্টা করেছে। তো আমি দেখেছি ও তো যদি হুইল চেয়ার ঠেলে থাকে, ও তো ঠিক কাজই করেছে। আমার তো মনে হয় ও সঠিক পথে সঠিক সময়ে একটা বোধহয় ভালো সিদ্ধান্তই নিয়েছে। একসময় সেনাপতি আর এখন খলনায়ক, তো কিভাবে দেখছেন এই বিষয়টা, যে অভিষেক কি আর ঘুরে দাঁড়াতে পারবে, আপনার কি মনে হয়? ও একটা গান আছে না, মাই খলনায়ক নেহি মাই নায়ক হুঁ, গানটা শুনেছো তো? তো অভিষেককে ওই নায়ক হতে গেলে, আমি আবার বলছি, যে পদ্ধতি এবং যে সংস্কৃতি দলের মধ্যে সে আনবার চেষ্টা করেছিল, সেটা রিজেক্টেড হয়েছে। আর রিজেক্টেড হয়েছে বলেই সে এই জনরোষ হোক আর কাল্পনিক হোক তার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করেছে। আমি তো ইটস অ্যান ওয়েলকাম এফোর্ট, এটা তো কোনো ভুল নেই। আমারকে কি বলছে, আমার কি হয়েছে, ও ঠেলে ফেলে দিয়েছি কিনা, অন্যদের ঠেলে ফেলেছি কিনা, মুকুলকে সরিয়েছি কিনা, শুভেন্দু চলে গেল কিনা, এই প্রশ্নটা আলাদা। কিন্তু নির্বাচিত, আজকে যদি শুভেন্দুর উপরে কোনো আক্রমণ হয়, আমি প্রথম আপত্তি, মানে প্রথম গলা চেঁচাবো, কণ্ঠ ছাড়বো জোরে। তো ঠিক হচ্ছে না, এটা ঠিক কাজ নয়। আর খলনায়ক না নায়ক, ওকেই তাকে প্রমাণ করতে হবে। দুটো চরিত্রের অভিনয় যেটা যদি হয়, তাহলে সাকসেসফুল হতে গেলে তো ওকে সেনাপতি বানাতে গেলে তো সেনা হতে হবে আগে। তো ও তো সেনাই হওয়ার চেষ্টা করছিল কালকে, আমার যা অ্যাপ্রোচ দেখে মনে হয়েছে। সেটা ভুল। আমি এখনও মনে করি যে তৃণমূল কংগ্রেসকে যদি প্রাণ সঞ্চার করতে পারে, তার নাম মমতা ব্যানার্জি। আমার এই ধারণা থেকে কেউ সরাতে পারবে না। যার নামে আমি এত প্রশংসা করছি, যার নামে আমি এত আস্থা জ্ঞাপন করছি, হয়তো তিনি আমার হাত ধরেননি, কিন্তু আমি তার হাত ছাড়িনি। তো এইটা আমার মনে হয় ওরও তাই ধরা উচিত। বাড়ির লোকও তো আরও ভালো বুঝবে যে কোনটা দিদির ভালো, কোনটা দিদির খারাপ। আরও একটা প্রশ্নে আসবো। 34 বছরের লড়াই, তারপরে ক্ষমতায় এলো তৃণমূল কংগ্রেস। এটা সবাই বলে যে বিরোধী দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান একেবারে ফিয়ার্স, যেটাকে বলা যায় ইংলিশে। তো সেই বিরোধী দলনেত্রী, যেটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে দেখেছি, যেভাবে উনি লড়াই করেছেন,
সেটা কি আর কোনোদিন আমরা দেখতে পাবো? সেরকম বিরোধী দলনেত্রী কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে ব্যাকফুটে চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়? মমতার রিপ্লেসমেন্ট হয় না, এটা বলে লাভ নেই। বিরোধী নেত্রী হিসেবে কেন, আমরা স্টার্টেড ওয়েল, আমাদের সরকার ভালোই চলছিল। তারপরে যা এইটা আজকে আর নাইবা বললাম খুলাখুলি, সঠিক হয়নি বলেই মানুষ রিজেক্ট করেছে না। কিন্তু অনেক তো ভালো ভালো কাজও তো শাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে করেছেন। আপনি যে বলছেন মেয়েদের কথা, মেয়েদের সবচেয়ে বেশি 33 কোনো 50% পর্যন্ত সুযোগ করে দিয়েছিলেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকতে লক্ষ্মীকান্তপুর থেকে যারা এসে এখানে ডেলি সংসারে কাজে হেল্প করতো, তাদের বিনা পয়সায় রেলের টিকিট করে দিয়েছিলেন। তো মমতা ব্যানার্জি একে ভুলে যায় যে মমতা ব্যানার্জি সচিত্র পরিচয়পত্রের জন্য মার খেয়েছেন, আমাদের কর্মীরা গুলি খেয়েছে। আইনের জেলে পুলিশ কাস্টাডিতে মারার বিরুদ্ধে তিনি আবার ধর্নায় ওই কেসি দাসের ওখানে বসেছিলেন। তো মমতা ব্যানার্জি আবার জ্যোতিবাবু, আমি তো বুদ্ধদেববাবুকে বিরোধী দলনেতা কোনোদিন শুনিনি, জ্যোতিবাবুকে শুনেছি। আর বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী হিসেবে তিনি একটা আলাদা সংস্কৃতি তৈরি করেছিলেন। মমতা ব্যানার্জি একটা আলাদা মাটির মানুষের নেত্রী ছিলেন। যারা আসবে, যদি মমতা তার তো চিরদিনই আমরা কেউই আর জন্মালে মরিতে হবে, অমরকে কথা কবে, তো সেইটা আমি মানুষ মমতা ব্যানার্জিকে ভুলবে না। আচ্ছা, দলের যে অবস্থা এখন, সেক্ষেত্রে কি মানে হাওয়াই চটির কারিশমা কি কোথাও গিয়ে কেমিস্ট্রিটা গিয়ে নষ্ট হয়েছে, হারিয়েছে? তুমি তো সেই একই কথা বলছো। হাওয়াই চটিটাও যদি হাওয়াই চটি রাখতে পারত, তাহলে হয়তো মানুষ যারা দেখেছে তারা ভালো। যারা ওর ছবিতে বাচ্চা মেয়েরা জবার মালা দিয়েছে, আমি আগের দিন বলছিলাম, জবার মালা দিয়ে মনে করছে যে এই আমাদের সব, তার থেকে যদি বিচ্যুতি ঘটে তো দুঃখের। আমি তো মনে করি বিচ্যুতি ঘটেছে, এবং ইনফ্যাক্ট আমি এবার ভোটও দিইনি, বাড়িতে বসেই ছিলাম। আমাদের শিক্ষা নিতে হবে, এটা আর আমি বলছি বিরোধী দল নিয়ে আপনারা যে প্রশ্নটা দিয়ে আরম্ভ করেছিলেন সেটা আবার অন্যদিকে চলে গেল। বিরোধী দলনেতার উচিত লিখিতভাবে গিয়ে অধ্যক্ষের কাছে গলা যে আমাকে আমার দল নেতা হিসেবে নির্বাচিত করেছেন। কিন্তু আমি ওই ভাবলাম আমায় লিখে দিল কেউ আমার দল, আর আমি বিরোধী দলনেতা হয়ে গেলাম। এটা বোধহয় বিধানসভার কার্যপ্রণালীতে নেই। একের পর এক তৃণমূল কর্মী আক্রান্ত হচ্ছেন, ঘর ছাড়া হচ্ছেন, অভিযোগ করা হচ্ছে যে ভুলভাল মামলায় তাকে ফাঁসানো হচ্ছে। আপনি যদি এখন বিরোধী দলনেতা হতেন, কি কি করতেন, কি কি পদক্ষেপ নিতেন? আপনার আমাকে সবাই জানে, আমার নাম ডোমপার্ত। যেখানে কর্মীদের মৃতদেহ বহন করেছি, যেখানে কর্মীরা আক্রান্ত হয়েছে, মমতা ব্যানার্জি বলেছে যাও, চলে গেছি। মমতা ব্যানার্জি বলেছেন রাইটার্সে গিয়ে মুখ্যমন্ত্রীর ঘরের সামনে বসে পড়তে হবে বিরোধী দলনেতা হিসেবে, আমি তাই করেছি। মানুষের পাশে দাঁড়াতে হবে, ওইসব বলে লাভ নেই। ডিজিটাল হয়েছে, বিস্ফোরণ ঘটেছে, 100টা চ্যানেল হয়েছে, এগুলো হবে, কিন্তু এগুলোও তো খাদ্য, এগুলোও তো আপনি যত যাবেন আপনি বাড়িতে বসে থাকবেন, এটা মারুক। মমতা ব্যানার্জি কম মার খেয়েছে নাকি? মাথা ফেটে গেছে হাজরায়, চোখ নষ্ট হয়ে গেছে গার্ডেন রিচে, বাউটি ভেঙে গেছে যখন আমি ছাত্র নেতা ছিলাম, ওকে নিয়ে গড়িয়াহাট ITI গিয়েছিলাম, বাউটি ভেঙে গেছে। তো সেই তেজস্বী লিডারশিপ তো থাকতে হবে বিরোধীদের। বিরোধী দলের তো কি, জ্যোতিবাবু বিরোধী দলনেতা ছিলেন, তার পিছনে দল ছিল, সংগঠন ছিল, আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ই দল। কত অ্যাডভান্টেজ না? আমি মনে করি যে এই লাইন থেকে যদি সরে যায় তাহলে
তাহলে ফেরার আশা অনেক দিন লাগবে। আমি জানি না আমি সেদিন থাকবো কিনা, কিন্তু আমি এখনও মনে করি যে দল শুড টেক কারেক্টিভ মেজার্স। আর এই বিধানসভায় এরকম ঘর দিচ্ছে না, এটা শোভনদা খুব ভালো মতন জানে। যখন শোভনদা একজনে ছিল, একজনেরও ঘর হাসিম আব্দুল হালিম পরবর্তীকালে তাদের বসতে দিয়েছিল। এটা তো ঘর নিয়ে প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে যে লিডার অফ দ্য অপোজিশন কে হবে, দ্যাট উইল বি ডিসাইডেড বাই দি অনারেবল স্পিকার অফ দি হাউস, not by the party. Party will elect their leaders, and the leader should go and submit that the party has elected me, the MLAs of the AITs has elected me as a leader. Simple, that's all. তো সেটাকে নিয়ে এদিক ঘুরছে, আর আমি অবাক হয়ে যাই যে অধ্যক্ষ পিছনের ঘর দিয়ে চলে যাচ্ছে। মানে এটা কি, তার ঘর, তার বিধানসভা, সে পিছনের গেট দিয়ে যাবে কেন? সে তো সাহসের মতন কি হয়েছে ডাকতো, আমায় তো ডাকতেন হাসিম আব্দুল হালিম, আরে পারতো, তোমার কি হয়েছে, তোমার এখানে কি এইসব গণ্ডগোল তোমরা করছো? আমাদের মাইনে কেটে নিয়েছে, বিখ্যাত সে চেয়ার টেবিল ভাঙা, তো মাইনে কেটে নিয়েছে আমার। অবশ্য সবাই মাইনে তুলে নিয়েছে, আমি ছাড়া আরেকজন কেউ হয়তো হবে, কিন্তু মাইনে কেটে নিয়েছে। নিয়ম জাত নিয়ম তাই। মমতা ব্যানার্জি সংবিধান হাতে নিয়ে ঢুকেছিল বিধানসভায়, আরে সেই রকম তেজ থাকতে হবে। ওই 30-এর তেজ দেখিয়ে 235-এর সঙ্গে যদি লড়তে পারি, তাহলে 80-র তেজ দেখিয়ে বাদবাকি শাসকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত হয়, করতে পারবো না কেন? আরেকটা কথা হচ্ছে সুযোগ দিতে হবে, বড় বেশি তাড়াতাড়ি। এখনো মন্ত্রিসভা গঠনই হয়নি, আমরা বলছি হয়নি, মানুষ এটাকে মেনে নেবে না। তো তার থেকে কনসলিডেশন অফ দি পার্টি কর্মী, পুরনো কর্মী যারা দুঃখে বসে আছে, যাদের পেশাদারি সংস্থা বসিয়ে দিয়েছে, 74 জন বিধায়ককে বসিয়ে দিয়েছে, কত কি করেছে, প্রিপারেশন অফ পঞ্চায়েত ইলেকশন, প্রিপারেশন অফ মিউনিসিপ্যাল ইলেকশন, দ্যাট শুড বি দি জব অফ আওয়ার পার্টি। সেটা না করে আমরা শুধুমাত্র এটা, আমি জানি না, মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের কাজ, কর্মীদের পাশে দাঁড়ানোটা, তার বিপদে তাকে ফেলে দেওয়াটা আমাদের কাজ না, তাকে কাছে টেনে নিয়ে বোঝানোটা আমাদের কাজ, এবং তাকে সহযোগিতা করাটাই আমাদের কাজ। এটা যখন মানুষ বুঝবে, পুরনো কর্মীরা বুঝবে, জেলায় জেলায় যারা বসে আছে, তারা তো অনেক সংগঠিত দল হতে পারে, আমরা সেই কাজটাও তো করতে পারি। তো সেই কাজটা নিশ্চয়ই আমার আশা করবো মমতা ব্যানার্জি করবেন। যদি না করেন তো আমার তো কিছু বলার নেই। আই ক্যান অনলি সাজেস্ট, আই ক্যানট টেক ডিসিশন। সামনে 2রা জুন ধর্মতলায় মমতা ব্যানার্জির কর্মসূচি, অর্থাৎ পথে নামছে দল, হেরে যাওয়ার পর পথে নামছে মমতা। এরপরে কি ঘুরে দাঁড়াতে পারবে? আমি বলছি যে এই ধর্মতলায় কর্মসূচি, ধর্না, এটার দিদি কেন দেবে? এটা যাবে, জেলায় জেলায় যাবে, জেলায় জেলায় গিয়ে কর্মীদের পাশে কথা বলবে, জানতে চাইবে ধর্না কার বিরুদ্ধে ধর্না দেবে। আমি তো এটাই বুঝতে পারছি, ধর্না দিচ্ছে এই কারণে যে জেলায় জেলায় আমাদের উপরে আক্রমণ হচ্ছে, জেলায় জেলায়, তা তাদের কাছেই তো পৌঁছালে না কেউ। ধর্নাটা দিয়ে কি আমরা কি কাজ করছি? তো এসআইআরের ধর্নার মতন, এসআইআর যা করবার করে নিয়েছে শাসক দল, তারা তো ঢুকে গেছে, ঢুকে গিয়ে বুঝিয়ে দিয়েছে কিভাবে এসআইআরকে, নির্বাচন কমিশনকে কিভাবে ব্যবহার করতে হয়। তা আমরা তো এখন তো এই অন্যরকম কিছু, আগে কর্মীদের জেলায় জেলায় যাক, আওয়াজ উঠুক যে দলের কর্মীরা, পুরনো দিনের কর্মীরা দিদি ডাক দিয়েছে, চলো আমরা যাই, এই আওয়াজটা তো দিদি তুলুক। ধর্মতলায় বসে কি সেই আওয়াজ হবে? আমি জানি না দিদিকে কে এটা বোঝাচ্ছে। আমার পক্ষে আমি খুব স্যাড, এই কারণে আমার যা হয়েছে হয়েছে, জেল খেটে এসছে, আমাকে আর কি করবে, আর একবার জেলে পাঠিয়ে দেবে। এই ভয়টা মনে কেন যে এখানে আমি লাইভ টেলিকাস্ট করব, আমি ধর্ণা দেবো, এটা কেন? এটা তো মমতা ব্যানার্জি নয়। মমতা ব্যানার্জি মানুষের কাছে গেছে,
কর্মীদের কাছে টেনে গেছে, তাকে কে আটকে রাখছে, কে বাধা দিচ্ছে, কে বুদ্ধি দিচ্ছে? আই এম রিয়েলি আপসেট। আমি জোর হাতে বলছি, দিদি যদি দলকে বাঁচাতে চান নিজে নামুন। এই যে আপনি বললেন ভয় কেন, ভয় পাওয়াটা উচিত নয়, তাহলে আপনিও বলুন না যে টাকাটা যে ছিল সেটা না, এটা কার শুনি বা- আবার আপনি, এটা তো আমি বলছি যে ইউ আর টু ইয়াং টু আস্ক দিস কোশ্চেন। আমরা নয় ইয়াং, বাট দর্শকরাও তো জানতে না, চাইছে, দর্শকরা যারা জেনে গেছে। সবাই জানতে না চাইছে যে না, আপনি যে বললেন আপনি আপনাকে কালিমা আপনার, লিপ্ত করা হয়েছে। আরে কালিমা লিপ্ত হয়েছে, সে তো আমার গায়ে কালি লেগেছে, আমি সেটা মোছার দায়িত্ব আমারই দায়িত্ব। তার আগে দেখুন, গণতন্ত্র কালিমা লিপ্ত হয়েছে, তাকে কালিমা থেকে বাঁচানোটা আমার কাজ। আমার শুধু ইন্ডিভিজুয়াল নয়, আমার গণতন্ত্রের প্রতি আস্থা থেকে আমার এই কাজ। শেষ একটা প্রশ্ন থাকবে আপনার কাছে, এই যে সোনারপুরের ঘটনা কি বলবেন? এটা কি নতুন তৃণমূলের অভিষেক হলো, কি বলতে চান? যারা তৃণমূলকে চেনে না তারা এটা বলে। মমতা ব্যানার্জির ইতিহাস পড়ুন, ছবি দেখুন। আপনাদের চ্যানেল তো কলকাতা টিভি তো রাইট ফ্রম দি বিগিনিং আমাদের সমস্ত ছবি দেখিয়েছিল। আমি আজকে সত্যি কথাটা, যেটা সত্যি সেটা আমাকে বলতে হবে। এটা কার অভিষেক বা কার দলের অভিষেক দরকার? আপনি কি ব্যক্তির অভিষেক চাচ্ছেন? ব্যক্তির কোনো মূল্যই নেই। এটা নেত্রী, আমি এখনও মনে করছি, ফেস ডিফেস যদি কেউ করে থাকে তাহলে আমরাই মমতার মুখের ফেসকে ডিফেস করেছি। সে যদি কোনো লোক, যদি কোনো ব্যক্তি তাকে আবার ফেসে পরিণত করতে চায়, তাকে অভিষেক কেন বলবো? যেহেতু নামটা অভিষেক, তাই না? এ তো কল্যাণও হতে পারে। শুনলাম কল্যাণও আজকে নাকি কোথায় আহত হয়েছে, সেও একটা সাংসদ। তাই বুঝতে পারছি না ওদের শাসককুলের পলিসিটা কি। শ্রমিক যে এত কথা বললো, যে আর শ্রমিকের এই কথাটাও আমি ভাবতে পারি না। আমি শ্রমিকের যথেষ্ট শ্রদ্ধাশীল। ওর সাহিত্য উপরে দখল, ওর বাচন শক্তির দখল, তো 3 মাস নেব না মানে, তার মানে 3 মাস পরে নেব? একটা ক্লিয়ার লাইন তো বলতে হবে। আর মানুষেরকে ভরসা দিতে হবে। মানুষ যদি দেখে সাংসদরা এরকমভাবে মার খাচ্ছে, এ তো আরও নতুন করে যারা মার খাচ্ছে সেই দলের শ্রীবৃদ্ধি ঘটাচ্ছে। তো ঠিক না। সোনারপুরের ঘটনা নিয়ে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়। পরিকল্পিত নাকি জনরোষ? কলকাতা টিভির মুখোমুখি ফের আনকাট পার্থ চট্টোপাধ্যায়। আরও খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।